জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড মুক্তির রায়ের পক্ষে আপিল বিভাগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, 8 জন দগ্ধকে নেওয়া হয়েছে বার্নে। রোজার মাসে ইসিতে নিবন্ধন, ঈদের পরেই গণপরিষদের নির্বাচনের দাবিতে কর্মসূচি দেবে নতুন দল এনসিপি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রচেষ্টা, ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চায় যুক্তরাজ্য, ফ্রান্স। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্ট এর আগে 7 বছরের দণ্ড দেয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই শুনানি রয়েছে। এর আগে গত 23 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড প্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়ায় অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8 অগস্ট তেজগাঁ থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ট্রাস্ট যদি কোনো মিসইউজ হয়, সে ট্রাস্টের অনুযায়ী মামলা হবে। ব্রিচ অফ ট্রাস্টের জন্য দুদকে মামলা তো হবে না, সেটাই স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই তখন আগ্রহ ট্রাস্ট ছিল এবং ট্রাস্টের দায় দায়িত্ব এটা দুদকের কোনো নাথিং টু ডু। বেগম খালেদা অনেক হরের সম্মুখীন হয়েছে, তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে। জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি। 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই শুনানি শুনবেন। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ায় সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন 6,531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এরা উত্তীর্ণ হন। হাইকোর্টের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এই নিয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কিনা? তানিয়া, আজকে সকালে কিন্তু আপিল বিভাগে এটা 10 নম্বর আইটেম ছিল যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট তাকে যে খালাস দিয়ে যে রায়টা দিয়েছিলেন সেটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন দুদক 2টি আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি কিন্তু গতকালকেও হওয়ার কথা ছিল, সেটা আজকে নির্ধারণ করা হয় এবং আজকে সকালেই আপিল বিভাগ বসে, যদিও প্রধান বিচারপতি ছিলেন না, বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এটা শুনানি শুরু হয়। আজকে এটা 10 নম্বর আইটেম ছিল, তবে প্রথম আইটেমের পরেই কিন্তু এটা ধরেন এবং আজকে আপিল বিভাগ হাইকোর্টের যে রায় দিয়েছিলেন সেটা বহাল রেখেছে। মানে বলতে গেলে যে রাষ্ট্রপক্ষে যে আবেদন করেছিলেন বা দুদক যে আবেদন করেছিলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, সেই 2টি আবেদন কিন্তু খারিজ করে দিয়েছেন। এরপরে কিন্তু আর খালেদা জিয়ার পক্ষে যে 3 আইনজীবী তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে তারা যে ন্যায় বিচার বিএনপি চেয়ারপারসনের পক্ষে যেটা যে একটা সাজানো মামলা ছিল, এই মামলা যেহেতু একই ঘটনায় 2টি মামলা হয়েছিল, তৎকালীন যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী এখন যে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুজনের বিরুদ্ধে কিন্তু এই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা হয়েছিল। সেখান থেকে শুধু একটা মামলা চলমান ছিল, আরেকটা মামলা তিনি উঠিয়ে নিয়েছিলেন। সেই মামলায় আজকে খালেদা জিয়াকে সর্বোচ্চ আদালত খালাস দিলেন। এতে তার পক্ষে যে আইনজীবী তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন
এই মামলাটা নিম্ন আদালতে যেখানেই হয়েছে সেখানে যে এই মামলাটা ধরেছেন যে বিচারপতি, তারা এখান থেকে সুবিধা নিয়েছেন বিএনপিকে এবং খালেদা জিয়ার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলাটা দেয়া হয়েছিল। এসব কথা কিন্তু আগেও বলেছেন, আজকেও বিএনপির আইনজীবীরা বলেছেন। তবে সব মিলিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে প্রাথমিকের যে তৃতীয় ধাপের যে নিয়োগ পাওয়া ঢাকা উচ্চ চট্টগ্রাম বিভাগের যে শিক্ষকদের, যেটা তাদের যেই নিয়োগ বাতিল করা হয়েছে, সেই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বা সেইটার প্রেক্ষিতে যেহেতু রায় আজকে আপিল করা হয়েছিল, সেই আপিলের শুনানির কথা রয়েছে। গতকালকেও সেটা শুনানির কথা ছিল যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,500 শিক্ষক যাদের নিয়োগ বাতিল হয়েছে, যারা আন্দোলন করছেন, সেই শুনানির আপিল বিভাগের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত শুনানি হয়নি। শুনানি হলে পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো আজকে এইটা আপিল বিভাগ সেই রায় কি বহাল রাখলো কিনা হাইকোর্টের, নাকি সেটা যাই করলো সেটা কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তা নিয়ে এখন পর্যন্ত এই হচ্ছে হাইকোর্টের বা উচ্চ আদালতের সর্বশেষ খবর। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আপনার কাছ থেকে বিস্তারিত জানবার জন্য। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আদালত থেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায় সোমবার রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনুকুণ্ডা ইব্রাহিম খলিলের টিন শেড বাড়ির 2 রুমে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এ সময় 2 রুমে থাকা 8 জন দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায় রুম দুটিতে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। রাত 3টা বাজে হলো একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর আগুন ধরছে, কিন্তু শব্দটার কথা আমি কইতে পারি না। ঘুমেতে উঠা দিয়ে আগুন জ্বলতেছে। পরে বালতি পানি নিয়ে সবাই মিলে পানি দিয়ে নিবাইছি। পরে নামাজ পড়ে আমরা আইসা দেখি ওয়াল ফাইটে গেছে, আর এই যে জিনারা দুটোটা ফাটা। তো এটা চার্জারে তো এমনি হইতে পারে না, বাস্টি হয়ে গেছে ঘরের ভিতরে। স্বামী আর ভাগ্নি এরা আগুনে পুড়ে গেছে। আমার বাসা আরেক জায়গা। আমি রাত 3টা বাজে খবর পাইছি, আইসা এরারে পাই নাই, মেডিকেলে নিয়ে গেছে। দীর্ঘদিন এটা লিকেজ আছে এবং আজকে যে ঘটনা ঘটছে, এই গ্যাস লিকেজে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। আমরা যেটা ধারণা করছি, হয়তো 2টার দিকে কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে, বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ করছে। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ভোর 4টার দিকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 3 জন মারা যায়। পরে আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের উপর গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি কি করবে আগামী দিনে? দলের 2 জন নেতা একাত্তরকে জানিয়েছেন রোজার মাসে ইসিতে নিবন্ধন সংক্রান্ত কাজ করা হবে। তারা বলছেন ঈদের পরে তারা সংস্কারের পর ভোট এবং গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি পালন করবে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে নতুন দল জাতীয় নাগরিক পার্টির। ছাত্র জনতার অভ্যুত্থান ঘটানো বীরেরা আছেন এই দলের নেতৃত্বে। এরপর পেরিয়েছে কয়েকদিন। কি করছে নতুন রাজনৈতিক দলের নেতারা? দলীয় কার্যালয়ের জন্য এলাকা বাছাই, লোগো তৈরি, গঠনতন্ত্র তৈরি, কমিটি বৃদ্ধি সহ নানা সাংগঠনিক কাজ সম্পন্ন করছে এনসিপির নেতারা বলছেন রোজার মাসে তারা ইসির নিবন্ধন সংক্রান্ত কাজ করবেন। 26 মার্চ ঘিরে থাকবে অনুষ্ঠান। বড় আন্দোলনগুলো ইউনিভার্সিটি থেকে আসলে এসছে, ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে ছাত্র জনতার তরুণ অংশকে কানেক্ট করার জন্য এই যে এলাকাটা আছে সেটা খুব সিগনিফিকেন্ট। কর্মসূচিটা সেদিন পরিকল্পনা ছিল 28 ফেব্রুয়ারি ডিক্লেয়ার করার, নানান বাস্তবতায় করা হয়ে ওঠেনি। তবে কর্মসূচির ক্ষেত্রে আমরা এখানে
রাজনৈতিক যে কর্মসূচিগুলো সেগুলো নিয়ে আমরা বসবো। 26শে মার্চ স্বাধীনতা দিবস আমরা পালন করব, একটু বড় করে পালন করব, আর রোজায় একটা ইফতার করব, এটা তো করতে হয় সবসময় রেওয়াজ। এর বাইরে আমরা সাংগঠনিক কিছু কর্মকাণ্ড এই রোজার মাসে সেরে নেব, যেন আমরা ঈদের পরে পুরো দমে নামতে পারি। যেমন নির্বাচন কমিশনের যে 21টা জেলার একটা ব্যাপার আছে, যে 21 জেলায় অফিস থাকতে হয়, তো সেইটা আমরা যেন ঈদের পরে অর্জন করতে পারি, তার প্রস্তুতিটা আমরা রোজার মাসে সেরে নেব আর কি। ঈদের পরে বাড়ানো হবে আহ্বায়ক কমিটির সংখ্যা। বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির আগ্রহী নেতারা মাইগ্রেশন করে এনসিপিতে আসতে পারবেন বলেও জানানো হচ্ছে দলের পক্ষ থেকে। ঈদের পরে দুটি ইস্যুতে কর্মসূচি থাকবে এনসিপির। সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে থাকবেন তারা। কারা আসলে রাজনীতিতে যেতে চান, এবং অসংখ্য মানুষ আছে যারা আসলে জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করতে চান, তাহলে তাদেরকেও ওই সুযোগটা দিতে হবে। আর যারা হচ্ছে পলিটিক্যাল পার্টিতে যেতে চান তারা পার্টিতে চলে আসবেন। নির্বাচন পর্যন্ত এই কমিটি দিয়ে আমরা চালিয়ে নেব। আর বিভিন্ন জায়গার কমিটি, ইতিমধ্যে একটা কথা চলছে যে জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলো ছিল 350-র মতো, এগুলোকে আমরা কিভাবে মাইগ্রেট করব আমাদের দলের মধ্যে, কারণ এই কমিটিগুলো মূলত তারা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা নিয়েই এখানে যুক্ত হয়েছে, কোনো সিভিল প্ল্যাটফর্ম করার জায়গা থেকে তারা এটা করেনি। তো সেটা হচ্ছে এখন আমরা মাইগ্রেশনের পলিসিটা ভাবছি। সংবিধান পুনর্লিখনের প্রস্তাব উঠে এসেছে সংস্কার কমিশনের কাছ থেকে। সেই সংবিধান পুনর্লিখনে গণপরিষদ থেকে সংসদ প্রয়োজন বলে মনে করেন এনসিপির নেতারা। সেই নির্বাচিত গণপরিষদ সংবিধান সংস্কারের পাশাপাশি করবে রাষ্ট্র পরিচালনার কাজ, বক্তব্য দলটির নেতাদের। আমরা এখানে বলেছি বিচার সংস্কার নির্বাচন, পরবর্তী নির্বাচনে একমাত্র উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের জন্যই এই নতুন যে সংবিধান এটা প্রয়োজন। সেই নির্বাচনের মধ্যে যারা জয়ী হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে, সেখানে তারা সংবিধান প্রণয়ন করবে অথবা সংস্কার করবে। যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে থেকেই সংস্কার করবে। করার পরে এটা কাজটা তো একটা সময় শেষ হবে, এটা তো আর অনন্তকালের কাজ না, 120 দিন 240 দিন যাই লাগুক, আপনি এটা শেষ করার পরে ওই বডিটাই নিজেদেরকে পার্লামেন্ট হিসেবে ঘোষণা করবে। সংস্কার ও জাতীয় নির্বাচনের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মতবিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান নেতারা। সংবিধান প্রণয়ন শেষে আপনি। নিবিড় সাহা, 71, ঢাকা। অবশেষে ফরিদপুর 2 আসন ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা। তারা জানান, দলীয় প্রধানের নির্দেশে ফরিদপুর 2 আসন ছেড়ে ফরিদপুর 4 আসনে বিএনপিকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন কৃষক দল নেতা শহীদুল ইসলাম বাবুল। অন্যদিকে শামা ওবায়দের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে ফরিদপুর 2 আসনে। মনিরুল ইসলাম টিটুর তথ্যছবিতে বিস্তারিত। সালথা ও নগরকান্দা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর 2 আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। নেতাকর্মীরা জানান, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর 4 আসনে কাজ করার নির্দেশ দেন। আর এতে ফরিদপুর 2 আসনকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে। এই আসনে শামা ওবায়দের নেতৃত্বে কাজ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুর 2-এর বিভিন্ন শ্রেণী পেশার মানুষই দল মত নির্বিশেষে শামা ওবায়দকে ভালোবাসে এবং শামা ওবায়দকে তারা আগামী নির্বাচনে বিপুল ভোটে ফরিদপুর 2 আসনে বিজয় করবে ইনশাল্লাহ। ওনার নেতৃত্বে আমরা সামনের নির্বাচনে ওনাকে ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ এই এলাকা থেকে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। এখানে শামা ওবায়দকে মনোনয়ন করেছেন, তো আমরা সকলেই মোটামুটিভাবে আমরা খুশি। এদিকে বাবুলকে পেয়ে উচ্ছ্বাস জানিয়েছেন ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর 4 আসনের বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রিকায় আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। নেতাকর্মীর বিভিন্ন সময় বিভিন্ন লোকের চয়েস থাকতে পারে, ভালোবাসার অন্তরঙ্গ লোক থাকতে পারে, কিন্তু দলের স্বার্থে, দলের ডাকের সাথে, দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ সবসময়। দেশনায়ক তারেক রহমান যেটা বলবেন, যাকে প্রার্থী দিবেন, আমরা তার কাজই করব। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন জেলা বিএনপির সভাপতি। যে দীর্ঘদিন দলের প্রতি আস্থাশীল হয়ে দলের জন্য নিবেদিত কর্মী ছিল, তারা নেতার নির্দেশকে মাথায় মুকুট মনে করেই তারা দলের নির্দেশ পালন করবে। ফরিদপুর জেলার 4টি আসনের মধ্যে এই আসন দুটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলাবাসী। শারমিন স্বপ্না, 71।
শিক্ষার্থীদের জমানো টাকায় পটুয়াখালীর কলাপাড়ায় রমজান মাস জুড়ে শুরু হয়েছে 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রির বাজার। কম আয়ের মানুষের সুবিধায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এই কার্যক্রম শুরু করেছে। আয়োজকরা জানান, পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন 1 টাকায় ইফতার বিক্রি করা হবে। মিলন কর্মকার রাজুর তথ্যছবিতে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার এই বাজারে মাত্র 1 টাকায় কেনা যাচ্ছে হরেক রকম ইফতার। প্রথম রমজান থেকে বিকাল 5টার পর কলাপাড়া পৌর শহরের মনোহর পট্টিতে বসেছে এই ইফতার বাজার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন আমরা কলাপাড়াবাসী এই আয়োজন করেছে। বছর জুড়ে তাদের জমানো টাকা দিয়ে গত 5 বছর ধরে রমজানে এই ইফতার বাজারের আয়োজন করে আসছে তারা। সদস্যরা জানায়, ইফতারের প্যাকেটে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ও জিলাপি। আমরা মানুষের দয়া দেখানোর জন্য না, আমরা একজন বিক্রেতা হিসেবে তাদের কাছে আমরা বিক্রি করি 1 টাকায় ইফতার কার্যক্রম। তো আমরা চাই আমাদের এই কার্যক্রম চলমান থাকুক। আমরা প্রতিদিন 200 মানুষের ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্বেচ্ছাসেবী যারা আছে তাদের জমানো টিফিনের টাকা থেকেই আমরা মূলত এই আয়োজন করে থাকি। আচ্ছা, 1 টাকা যদি না থাকে লাগবে না, সমস্যা নাই। বাজারে এসে 1 টাকায় ইফতার কিনতে পেরে খুশি ক্রেতারা। আর শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার লোকজন। যারা আমরা রোজা রোজা খুব আমাদের জন্য খুব ভালো 1 টাকার ইফতারি। এইভাবে যদি আপনারা ইফতার দেন তাহলে আমাকে গরিবের অনেক সহযোগিতা। এই সমস্ত কার্যক্রম যারা করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এমন কার্যক্রমে সবার এগিয়ে আসা উচিত বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশা করছি এই শহরের যারা খেটে খাওয়া মানুষ এবং তুলনামূলক নিম্ন আয়ের মানুষ তারা মাত্র 1 টাকার বিনিময়ে তৃপ্তি সহকারে খেতে পারবে। করোনার শুরু থেকে সমাজসেবামূলক এই কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। ফারদুন নীরব, 71। মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের 1295 জন বন্দীকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া প্রতি বছরের মতো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যে 70% ছাড় চলছে। তবে বাংলাদেশে রমজান এলে পণ্যের দাম বেড়ে যায়, তাই ক্ষোভ জানিয়েছেন প্রবাসীরা। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি বড় অংশের বাস আমিরাতে। রমজানে নিত্য প্রয়োজনীয় সব পণ্যে 70% ছাড় দিয়েছেন আমিরাতের ব্যবসায়ীরা। আর আমিরাত সরকারের ব্যবস্থাপনায় স্বস্তি জানিয়েছেন প্রবাসীরাও। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেক মার্কেটে ন্যায্য মূল্যে সামান অফার হিসাবে পাওয়া যায় এবং রাস্তায় আনাচে কোনাচে সম্পূর্ণ ইফতার ফ্রিভাবে বিতরণ করা হয়। রমজানে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বেড়ে যায় বলে বাড়তি চাপে পড়েন বলে জানিয়েছেন প্রবাসীরা। প্রবাসী হিসাবে আমরা রেমিটেন্স একটু বেশি ফাটানি লাগে বা আত্মীয় স্বজনরাও দেখা লাগে। এই হিসাবে যাইয়া দেশের সামানপত্রের দাম অনেক বেশি, একটু খেয়াল নজর রাখার লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে ভালো হয়। দেশে অর্থনৈতিক ব্যবস্থাপনার কোনো পরিবর্তন আসেনি দাবি করে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। আমাদের যেই সরকারে আসুক না কেন, কিন্তু আমাদের প্রবাসীদের জন্য কোনো সুবিধা নেই। মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো বাংলাদেশেও রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে এমন দিনের প্রত্যাশা করছেন সাধারণ প্রবাসীরা। আফসানা শাওন, 71। ঈদের কেনাকাটা পুরো দমে শুরু হয়নি, তবে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো ঈদ উল ফিতরের সময় গরম পড়তে পারে, তাই সুতি ও আরামদায়ক কাপড়ের প্রতি আগ্রহী ক্রেতারা ভিড় এড়াতে প্রিমিয়াম পোশাকটা কিনতেই অনেকে আগে চলে আসছেন শপিং আউটলেটে। ঢাকায় 8টি এবং দেশে অন্যত্র 8টি সারায়ের আউটলেটগুলো প্রস্তুত। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। রমজানের আমেজে ঈদের প্রতীক্ষা। নারী, পুরুষ, বয়োবৃদ্ধ সবার কথা মাথায় রেখে তৈরি হয়েছে উৎসবের পোশাকগুলো। পোশাক নিয়ে নারীর উন্মাদনা বেশি থাকলেও সবার জন্যই নতুন নতুন ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে সারার বাড়িধারা আউটলেটে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নজর কাড়া ডিজাইন, রং ও মোটিফের সমন্বয়ে পোশাকে এসেছে বৈচিত্র্য। পরে গেলে চাহিদা মতো পছন্দের পোশাক মিলবে না, অথবা যারা রোজায় আগেই প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়বেন তারা আসছেন শপিং আউটলেটে। গেওয়ার্ডিন দেখবো, শার্ট দেখবো, পোলো দেখবো, যদি ভালো লাগে আর কি নিয়ে যাবো। অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ড
সবার কাছে পরিচিত হয়ে গেছে, সেজন্য আমি সারাতে আসি। আর ডেফিনেটলি কমফোর্টেবল আমার জন্য। পছন্দের শাড়ি পাওয়া যাবে 2000 থেকে 6000 টাকার ভেতর। সারাতে পাঞ্জাবি এবারও চাহিদার শীর্ষে আছে। ওদের পাঞ্জাবি, বিশেষ করে পাঞ্জাবি পায়জামা সবই ভালো, আমার কাছে পারফেক্ট। সারা ভালো ব্র্যান্ড একটা, তো আমরা নিয়মিতই আসি আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে। সারা থেকে মেনলি হচ্ছে পাঞ্জাবি, এগুলো টি শার্ট, এগুলো হচ্ছে মেনলি কেনা হয়। হাল ফ্যাশনের সাথে তাল মিলিয়ে সারা এবার এনেছে জ্যাকোয়ার্ড ফেব্রিক্সের উপর জারদোসির ভারী কাজ করা পাঞ্জাবি, ডবরি ফেব্রিক্সের উপর সুতার কাজ এবং সুতি বা নিলেনের এমব্রয়ডারি করা পাঞ্জাবি, এছাড়াও টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট, প্যান্ট। পাঞ্জাবি আমাদের রেঞ্জ 1600 থেকে শুরু করে 3600 টাকার মধ্যে। এবার এখন পর্যন্ত যতটুকু এসেছে, তো আরও সম্ভবত সামনে আরও অনেক ডিজাইনার আসবে। শিশুদের ফ্যাশনে আছে লেহেঙ্গা, থ্রি পিস, কুর্তি, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট। গর্জিয়াস কালেকশনও আছে, মসলিনের উপরে, সিনথেটিকের উপরে আছে। তারপরে হচ্ছে গিয়ে ফ্রক, লেহেঙ্গা, 2 পিস, 1 পিস, 3 পিস। নিউবর্নের জন্য আমাদের আলাদা কালেকশন আছে। বাবা মা, মা মেয়ে, বাবা ছেলে, এমনকি পরিবারের সবার জন্য ফ্যামিলি সেট বা মিনিমাম সেট এনেছে সারা ফ্যাশন। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানাচ্ছে বিক্রেতারা। প্রাইস রেঞ্জ ধরতে গেলে 3 পিসের ক্ষেত্রে আমাদের 3600 সামথিং থেকে শুরু করে আমাদের 19900 সামথিং পর্যন্ত আছে। এই রমজানে 4000 টাকার বেশি কেনাকাটা করলে সারা দিচ্ছে বিশেষ কুপন। লটারিতে বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে পাবেন রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসি বাইক, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার এয়ার টিকেট। সারা ফ্যাশনের পোশাকের দাম সাশ্রয়ী বলে জানাচ্ছেন বিক্রেতারা। অনলাইন লেনদেনে থাকছে মূল্য ছাড়। সুমনা সুমি, 71, ঢাকা। দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সেটাই হচ্ছে শেষ কথা। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি, আমরা ত্যাগ স্বীকার থেকে লড়াই করেছি, সেটা সফল হবে। মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, জনগণের উপর আস্থা থাকতে হবে। জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে। সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব, আর কোনো পথ নেই এখানে। বলতে পারবেন, বলতে পারেন, কোনো সুবিধা কিছু নেই। কনফিউশন না, জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে। কারণ যেই জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে, তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র, এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা। এখনো কোনো রোডম্যাপ দেয়নি। কেন দিচ্ছে না সেই উত্তর তো তারা দিতে পারবে, সেই উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে, তারা এই সমস্যার সমাধান করতে পারে। পুলিশ, এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশে সমর্থন করতে পারবেন না। একটি জনগণ সমর্থন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে ছিলাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের সাথে মিলে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করবে। পরে সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে। BBC ওয়ানের সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানে স্যার কিয়ার বলেন, তার প্রধান লক্ষ্য এখন ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। হোয়াইট হাউসে তাদের উত্তপ্ত কথোপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ছোট করে দেখার চেষ্টা করেন এবং বলেন, কেউই এমন দৃশ্য দেখতে চায় না। সেদিন রাতে ট্রাম্প এবং জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন তিনি, যাতে তারা মূল বিষয়ে ফিরে আসতে পারেন। সাক্ষাৎকার শেষে
সাক্ষাৎকারে সার্কিয়ার কোনো পক্ষের দোষ খুঁজে বের করা থেকে বিরত থাকেন। জোর দিয়ে বলেন তিনি নিশ্চিত যে ট্রাম্প একটি স্থায়ী শান্তি চান। তাকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি বলেন ট্রাম্পের উপর ভরসা করা যায়। তিনি আরও বলেন জেলেনস্কির উপরও ভরসা করা যায়, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নয়। এ কারণে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির তিক্ত বৈঠকের পর ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করতে লন্ডনে জড়ো হয়েছেন শীর্ষ ইউরোপের 15টি দেশের নেতারা। এই সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের 1 ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন। বৈঠকে বরাবরের মতো ইউক্রেনের স্থায়ী শান্তি এবং নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ইউরোপীয় নেতারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। রবিবার ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে বৈঠকে বসেছেন 15টি দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শালস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক অংশ নিয়েছেন। এছাড়া রয়েছে চেকিয়া, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, রোমানিয়া ও তুরস্কের শীর্ষ নেতারা। লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে আলোচনার শুরুতে এই বৈঠককে ইউরোপের নিরাপত্তায় এক প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই সময় ইউক্রেনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে তার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। এই সময় জেলেনস্কি বলেন পুতিন ছাড়া আর কেউ যুদ্ধের ধারাবাহিকতা এবং দ্রুত প্রত্যাবর্তনে আগ্রহী নয়। এ সময় ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি ও শান্তি প্রয়োজন বলে জানান তিনি। এদিকে ন্যাটো প্রধান মার্ক রুটে চলমান শীর্ষ সম্মেলন ঘিরে আশা ব্যক্ত করে বলেন ইউক্রেনকে আরও অনেক কিছু দেয়ার আছে ইউরোপের। এই জোটকে শক্তিশালী করতে ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াবে বলেও মনে করেন তিনি। এর আগে লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে এক উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের প্রতি যুক্তরাজ্যের অবিচল সমর্থনের বিষয়ে জেলেনস্কিকে আশ্বস্ত করেছে স্টারমার। এছাড়া ট্রাম্পের সাথে শুক্রবারের বৈঠকের পর শনিবার কিয়েভের সামরিক সক্ষমতা জোরদার করতে নতুন $2.84 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ঋতু সাহা, 71। দুবাইয়ে বহাল রইল ভারতের রাজত্ব। ম্যাট হেনরির ফেভারের জবাব ফাইভারেই দিলেন তো ভারুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই গ্রুপের শীর্ষস্থান দখল করল ভারত। 250 রানের টার্গেটে 205 রানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। রহমান পিয়ারের রিপোর্ট। 300তম ওডিআই এর মাইল ফলকে বিরাট কোহলি। এমন ম্যাচটা নিশ্চয়ই রাঙাতে চেয়েছেন তিনি। গ্যালারিতে তার স্ত্রী, তবে বিরাট ভালো কিছু করতে পারেননি। গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে বিরাটের ইনিংসের ইতি। হতাশ আনুশকা শর্মা, তার শকিং রিয়াকশন মুহূর্তেই হয়েছে ভাইরাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বের শেষ খেলা। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইন্ডিয়া। কে হবে গ্রুপ সেরা? দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে মেন ইন ব্লুরা। মাত্র 2 রান করে আউট শুভমান গিল। রোহিত শর্মা আর বিরাট কোহলিও ভেঙেছেন ভারতীয় ফ্যানদের দিল। মাত্র 30 রানে 3 উইকেট হারিয়ে চাপে ইন্ডিয়া। চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার আর আকসার প্যাটেলের 98 রানের জুটি। 75 বলে শ্রেয়াস আইয়ারের 50, 42 রান করে আকসার প্যাটেলের ফেরা। শ্রেয়াসকে বারবার বাউন্সার করছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। শর্ট বল খেলতে তার বেকায়দা।
সেই শর্ট বলেই বাজলো ৭৯ রান করা শ্রেয়াসের বিদায় ঘণ্টা। ম্যাট হেনরি ছড়িয়েছেন দুটি, কিউই পেসারের বলে একে একে ফিরেছেন জাদেজা, পান্ডিয়া আর শামি। ম্যাট হেনরি গড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম বোলার হিসেবে 5 উইকেট নেয়ার কীর্তি। ৪৫ বলে ৪৫ রান পান্ডিয়ার ব্যাটে, 9 উইকেটে ২৪৯ রান ভারতের বোর্ডে। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন হার্দিক পান্ডিয়া, তার বাউন্সারে মারতে গিয়ে ক্যাচ তোলেন রচিন রবীন্দ্র। উইল ইয়াং বরুণ চক্রবর্তীর বলে বোল্ড, ৪৯ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। কুলদীপ ভাঙেন ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ জুটি। ১৭ রানেই মিচেলের ইনিংসের ইতি, ৭৭ বলে উইলিয়ামসনের 50। ভারতীয় স্পিনাররা দুরন্ত, নিউজিল্যান্ডের ব্যাটারদের নাকানি চুবানি খাওয়ালো। ১৫৯ রানেই ব্ল্যাক ক্যাপরা ৬ উইকেট হারালো। উইলিয়ামসন তখনও বাঁচিয়ে রেখেছিলেন নিউজিল্যান্ডের জয়ের আশা, তবে ৮১ রান করে আকসার প্যাটেলের বলে তার ফেরা। নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন বরুণ চক্রবর্তী। ৪২ রান খরচায় 5 উইকেট নিয়েছেন তিনি। ২০৫ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপরা। ৪৪ রানের জয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে ইন্ডিয়া। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। রহমান পেয়ার, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।